করে যখন জড়াই ধরছে ওই বেডে, তারপর আমার মানে আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র, বাবা বাবা ডাক শিখছে। শাশুড়ি অসুস্থ থাকতো, সবসময় বলতো এর জন্য আমার মেয়েকে ডাক্তার হইতে হবে। তো যেদিন ও মারা যাওয়ার 3 দিন আগে রাতের বেলা আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, বড় মেয়েটা অসুস্থ হওয়ার পর ও রাতে আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে। ওখান থেকে ওষুধ 3-4 বার গেছে। একবার ওষুধ নিয়ে আসছে, আরেকবার স্যালাইন নিয়ে আসছে। তো তারপর আমি সেদিন ওকে বলি, যেহেতু আমারও শরীর ভালো না, আমার মেয়েরও শরীর ভালো না, তুমি আজকে অফিসে যেও না। বলছে না, এখন আমাকে যেতে হবে। এই বলে 10:30-11টার দিকে চলে যায়। চলে যাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পর আমার বড় মেয়েটা মানে একাই শুয়ে আছে, শরীর ভালো না, শুয়ে আছে। আমি কাজ করতেছি ঘরে, দেখি হাত পা বেগে যাইতেছে। তখন দেখলাম যে ওর জ্বর, মানে কেমন যেন খিচড়ির মতো হইতেছে, কখনো হয়নি, ফার্স্ট টাইম। তারপরে আমি ভয় পেয়ে গেলাম। তো ওর মাথায় পানি পনি দেওয়া হলো, তারপর একটু ঠিক হয়েছে। জ্বর মাপে দেখি 106 জ্বর ছিল। তারপর ওর বাবাকে আমি ফোন করি, আমার মেয়েটা কেমন জানি করতেছে, আমি বুঝতেছি না কি করবো। কান্না করা শুরু করে দিই। পরে বলে, তুমি ফোন রাখো, তুমি যে কোনো একটা মেডিকেলে নিয়ে যাও, আমি আসছি। তারপর ওর বাবা হচ্ছে আমার বড় ভাইকে ফোন করে, তো ভাইয়া দেখেন তো কি হয়েছে, মেয়ে নাকি কেমন যেন করতেছে, একটু যান। পরে আমার বড় ভাই তাড়াতাড়ি আইসা সাজেতাই নিয়ে যায়, কারণ আমার বাসা থেকে রিক্সা গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগে। তো আমি সাজেদায় যাওয়ার আগে ওই কার্টুন রোড থেকে কিভাবে উড়াল দিয়ে যে চলে গেছে এক পলকে, এসে আমার কোল থেকে যে নিচে নেওয়ার পর ওর বাবাই সব করছে, আমাকে টাচও করতে দেয় নাই। আমার মেয়ের জ্বর একটু পর পরে মুছতেছে, এই করতেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি ছোট মেয়েটাকে নিয়েছিলাম। তো ওখান থেকে ওকে ভর্তি দিয়ে দিল, 106 জ্বর, খিচনি উঠতেছে, ভর্তি দিয়ে দিছে। তারপর ওখানে আমরা ভর্তি থাকি। ভর্তি থাকার পর রাত্রে 2টা বাজে, তারপরও জ্বর কমে না। 2:30টা যখন বাজে তখন 104 জ্বর নামছে। 104 জ্বর নামার পর কি করেছে আবার, আমাকে বলতেছে যে তাহলে এখানে তো থাকতে দিতেছে না, তাহলে আমি কি করবো, বাইরে বসে থাকবো? আমি বলছি না, বাইরে থাকতে হবে না, তুমি বাসায় চলে যাও। বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা ডাক্তার যখন আসে তখন আমি বলছি যে এরকম হুট করে 104 জ্বর হয়ে গেল, কারণটা কি, কোনো টেস্ট দিবেন না? বলে না, এটা টেস্ট দিতে হবে না, তবে এটা মনে হয় বংশ পরম্পরা এরকম একটা কিছু হইতে পারে, তবে এটা ওর 5 বছর পর্যন্ত হবে। আপনার এই মেডিসিন লিখে দিলাম, এটা আপনাদের সাথে সবসময় রাখবেন। তারপর ওর বাবা আমাকে বাসায় দিয়ে গেল, আমার মার বাসা। আমার ওখান থেকে, আমার বাসা থেকে আমার মার বাসা পাশাপাশি, বেশি দূর না। তো ওখানে দিয়ে যাওয়ার পর আমি বলছি, তা বলি অনেক সমস্যা, এমন হচ্ছে নাও যাইতে পারি, তুমি করো। আম্মু অথবা আমার ছোট ভাইয়ের কথা বলছে, কাউকে নিয়ে রাতে ঘুমায়ও, একা থাইকো না বাসায়। তো আমি রাতে আম্মুকে নিয়ে আসছি বাসায়, নিয়ে এসে আমরা ঘুমাইছি। সকালবেলা ফোন করে আমি ফোন করছি যে তুমি তো তাহলে সকালে আসবে, সারা রাত যেহেতু অফিসে ছিল, বাইরে কাজে ছিল, তাহলে তুমি সকালে আসো। বলে না, আমি সকালে আসবো না, একবার রাতে বাসায় আসবো। এই ঢাকার অবস্থা খুবই খারাপ। আমার ঘরে তখন ছিল না, আমি প্যান ড্রাইভের মাধ্যমে আমি করতাম, ওই টিভি দেখতাম। আমাকে বলতেছে তুমি যত দ্রুত সম্ভব তুমি ডিশ লাগাই ফেলো, কারণ তুমি অন্ধকারের মধ্যে আছো, ঢাকায় কি হইতেছে না হইতেছে তুমি জানতেছো না কিছু। এটা হচ্ছে সকালে ওর সাথে আমার কথা, ঘটনার দিন। তারপর আমি বলছি যে আমি ডিশের লোকের সাথে কথা বলছি, আমাকে আজকালকের মধ্যে লাগাই দেওয়া যাবে। তো তারপর আমি এখানে ঘরে কাজকর্ম করে 2টা 2:30টার দিকে আমার বড় মেয়েটাকে খাওয়াই। ওকে খাওয়াইতে একটু লেট হয়, 1-1.5 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াইতে গেলে। তো ওকে খাওয়ানোর পর ওর বাবাকে আমি ফোন করছি, ওর বাবা আমার ফোন রিসিভ করে নাই।
একবার দুইবার তিনবার ফোন রিসিভ, মানে ফোন করছি, রিসিভ করে নাই। তখন আমি কি করলাম, ছাদে গেছি যে কাপড়গুলো নিয়ে আসি। তো ছাদে যাওয়ার পর ওর বাবা আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে কি ব্যাপার, ফোন দিলাম তুমি রিসিভ করলে না, কই ছিলা? আমি বললাম ছাদে ছিলাম, সেদিন প্রচুর রোদ ছিল। তখন বলতেছে এই রোদের মধ্যে যে তুমি ছাদে গেছো, এখনই দেখবা মাথা ঘুরে, আমার একটু প্রেশার, একটু সমস্যা, মাথা ঘুরে পড়ে যাবে। ছাদে গেছো কেন? তুমি ছাদে যাইও না, তাড়াতাড়ি নেমে পড়ো। পরে বলছে সমস্যা নাই, আমি নামে পড়ছি। বলছি তুমি কি করো? কয় দেখতেছো না যে আশেপাশে কত আওয়াজ, ওগুলো গুলির আওয়াজ। এই যে গুলির আওয়াজ, আমার তো সকাল থেকে মনটা কেমন কেমন যেন করতেছে, তুমি ওখান থেকে সরে আসো। বলে না, এটা আমার কাজ, এটা আমার ডিউটি, এটা করে আমার চলতে হয়। আমি এখান থেকে গেলে কিভাবে হবে? আমার এখানে থাকতে হবে। আমার তো খারাপ লাগতেছে, আমার ভয় লাগতেছে, সকাল থেকে আমার কোনো কাজ হাতে উঠতেছে না, আমার কেমন কেমন যেন লাগতেছে। তুমি চলে আসো, বাসায় চলে আসো। বলে না নিপা তুমি, ও আমার নাম হচ্ছে ফারুন ইসলাম পপি, ও আমাকে ভালোবেসে নিপা বলে ডাকে। ওর সাথে আমার রিলেশনের বিয়ে, 2015-তে আমাদের সম্পর্ক হয়। তো আমাকে বলতেছে যে নিপা তুমি যদি এইভাবে আমাকে বিরক্ত করো বারবার ফোন করে, আমি তো এখানে একটা ঝামেলার মধ্যে আছি, আমার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে। তো তুমি ওখানে সেভে থাকো, সাথে যাইও না। এখন যদি তোমার কিছু হয়, আমি কিন্তু এখান থেকে এক ভোট দিয়ে যাইতেও পারবো না, আমি এখানে একটা ঝামেলার মধ্যে আছি। তখন আমাকে বলা বইলা, আমি বলছি না, ওর সাথে একটু বার্গেটিং করতেছি, আমার ভালো লাগতেছে না, তুমি ওখান থেকে সরে যাও, তাহলে অফিসের ভিতরে ঢুকে যাও। বলছি নিপা তুমি যদি এরকম করে আমাকে ফোর্স করো, তাহলে কিন্তু আর তোমার ফোন রিসিভ করবো না, তুমি এভাবে ফোন করো না, সময় সুযোগ পাইলে আমি তোমাকে ফোন করব। আমি মাত্র দুপুরে খাইছি, তোমার আমাকে নিয়ে টেনশন করো না, তুমি খায় নাও। ও জানতো ওকে ছাড়া আমি খাইতাম না, ও বলতো তারপরে আমি খাইতাম। রাত্রে যত রাতি হোক, একটা দুইটা যত রাতি হোক, ও বাসায় আসলে আমি খাইতাম, নাহলে আমি খেতাম না ওকে ছাড়া। আর আমরা দুজন কখনো 2 প্লেটে ভাত খাইতাম না। আমার 2018-তে বিয়ে হয়েছে, এরপরে আমরা দুজন সবসময় 1 প্লেটই ভাত খাইতাম। ও একটু আরামপ্রিয় মানুষ ছিল, ও সবসময় বলতো যে তুমি ভাত খাওয়াই দিবা না, খাইলাম না আমার কি, আমি শুয়ে পড়লাম। আমি যখন খাওয়াই দিতাম ও তখন খাইতো। মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যেতাম যে আমি পারবো না, 2টা মেয়ে সামলাইয়া তোমাকে আবার খাওয়াই দেওয়া, পারবো না, আমিও ঘুমাই পড়তাম, ও ঘুমাই পড়তো। রাতে 3টা 4টার সময় আমার খারাপ লাগতো যে না উঠি, ওকে খাওয়াই দিই, কারণ ও কখনোই নিজের হাতে খাইতো না ভাত। তো সেদিন আমাকে বললো তুমি খায় নাও, আমি রাতে বাসায় আসতেছি। তো এই কথা লাস্ট, ওর সাথে আমার এই কথা হয় 4টা+, মানে 4টার, মানে বেশি হবে কম হবে না, লাস্ট কথা। তারপর আমি গেট লাগাই, আমি ঘরে ই করে আমি নিজে ভাত খাইলাম। ভাত খাওয়ার পর মেয়ে 2টাকে নিয়ে মাত্র আমি শুইছি, তখন আমার বাড়িওয়ালার মেয়ে আসে ইচ্ছা মতো আমার গেট কি করতেছে, নক করতেছে, বলতেছে ভাবি দরজা খোল, ভাবি দরজা খোল। আমি বলতেছি কি হয়েছে কি হয়েছে? কই তুই আগে ফোনে কথা বল। ফোনে কথা বলবো, কে? কই তুই কথা বল। তো যখন আমি ফোন করি তখন আমার বলতেছে যে আপনি কি মেয়েদের বউ, ভাবি আপনি? আমি বলছি জি। ভাইয়ের তো গুলি লাগছে। বলছি ভাইয়ের গুলি লাগছে, আপনি কে? আপনি কে? আপনি ওখানে কেন? এই প্রশ্নগুলো আমি তাকে ভাই এত কথা বলার সময় নেই, ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস, গুলি লাগছে। আমি বলছি যে আপনি নাম্বারটা দিয়ে কিভাবে ফোন করলেন? তখন বলে যে যখন মানে ওর তো ফোনে হলো ফিঙ্গার দিয়ে লক ছিল, পাসওয়ার্ড ছিল, কারণ এটা তো ও ছাড়া কেউ জানার কথা না। তখন আমি তাকে প্রশ্ন করি যে আপনি ফোনটা কিভাবে দিয়ে ফোন করলেন? বলে ভাই যখন গুলি লাগে পড়ে যায়, তখন সে নাকি হাত দিয়ে ফিঙ্গার দিয়ে খুলে পড়ে গেছিল মাটিতে, তারপর আমি ফোন করি। বলছে ভাইয়া তাহলে ওর ফোনটা তো অফ হয়ে গেলে তো আপনি আমাকে তো ফোন করতে পারবেন না, আপনি আমার নাম্বারটা আপনার ফোন দিয়ে আগে ফোন করেন। তখন ওই ভাইয়াটা তার নাম্বার দিয়ে আমার নম্বরে ফোন করলো। করার পর আমি ফার্স্ট, কারণ আমার এখানে আমার শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যে আমার দেবর আছে, আর আমার শ্বশুর স্ট্রোকের রোগী। আমার ফার্স্ট ফোন করছি আমার বড় ভাইকে।
যে ভাইয়া তুমি তাড়াতাড়ি বাসায় আসো, ওর না গুলি লাগছে। আমার বাবার বাড়ির কাছে ছিল, আমার ভাই চলে আসছে। তারপর ফোন করছি আমার দেবরকে, যে আশিক তোমার ভাই তো গুলি লাগছে, এবং তুমি ছাড়া তো এখানে কেউ নাই, তুমি যত শীঘ্রই আসো পারো চলে আসো আমার কাছে। কই কোথায়? আমি বলছি কোথায়, আমি তো শিওর জানতেছি না, তোমার যেহেতু ইয়েতে গাজীপুর বাসা, তুমি আসো, এর মধ্যে আমি তোমাকে ঠিকানাটা দিয়ে দিতে পারবো। তারপর আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম, রাস্তায় বের হয়ে পড়ছি। যাওয়ার পর আমার ওই ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে যে কি করব, মানে কোথায় যাব। উনি বলতেছে যে কি করব ভাবি, আমি বুঝতেছি না, ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস। আমি বলছি ভাই আমি আপনার দুইটা পায়ে পড়ি, ওকে যে কোনো একটা মেডিকেলে নিয়ে আপনি করেন, নিয়ে যান, যত টাকা লাগুক আপনি নিয়ে যান, আপনি চিন্তা করেন না ভাই, আমি আইসা আপনাকে সব টাকা আমি আপনাকে দিয়ে দিব, আপনি শুধু ওকে একটা মেডিকেলে নিয়ে যান। আচ্ছা ভাবি আমি চাইতেছি। আমার বাসা থেকে আবার ওই পুরান ঢাকা দিয়ে সোয়ারিঘাট দিয়ে পার হয়ে পুরান ঢাকা দিয়ে আপনার ঢাকা মেডিকেল কলেজ মানে কাছে। তখন ওই ভাইয়াটা বলতেছে আপু আমি তো ঢাকা মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি বলেন? বলছি, হ্যাঁ ভাইয়া যদি ওটা কাছে হয় আপনি ওখানে নিয়ে যান। তো আমি ঢাকা মেডিকেলে যাওয়ার পর দেখি যে আমি আরো সর্বোচ্চ মনে হয় 5 থেকে 10 মিনিটের ডিফারেন্স হয়েছে, আমরা ঢাকা মেডিকেলে ঢুকছি। ঢোকার পর দেখি যে ওকে আইসিইউতে ডাক্তাররা মনে হয় দেখতেছে। তখন আমি যাওয়ার পরে তো ওকে দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। ওর সারা শরীরে গুলি ছিল, খুব রক্তাক্ত ছিল। আর হচ্ছে আপনার ডাক্তার আমাকে বলতেছে যে আপনি কি, আমি বলছি ওর ওয়াইফ। পরে বলতেছে আপনি এখান থেকে চলে যান, আপনি থাকলে আমরা এখানে চিকিৎসা করতে পারবো না। আবার আশেপাশে কয়েকজন আমাকে সান্ত্বনা দিছে যে এটা তো হচ্ছে ছড়া গুলি নাকি রাবার গুলি, এতে কোনো ক্ষয়ক্ষতি মানে তেমন একটা কিছু হয় না। তো আমি বাইরে স্থির হয়ে আমার বড় ভাইয়ের হাত ধরে বসছি। বসার পর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে জড়াই ধরে কান্না করতেছে, বলতেছে পপি তুই শান্ত হ, তুই শক্ত হ। আমি বলছি তুমি এগুলো কি বলতেছো? আমি শান্ত হবো শক্ত হবো, কি হয়েছে তুমি আমার বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরে ওখান থেকে কয়েকজন মিলে আপনার হচ্ছে ওই ইসিজি রুম নাকি, সে রুমে নিয়ে যাওয়া হলো। সে রুমে নিয়ে যাওয়া হলো। আমি যখন ওকে ধরি আমার মনে হচ্ছিল যে ও আমাকে ধরার চেষ্টা করতেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে ও নাই, আমার বিশ্বাস হচ্ছিল না। ওর মাথাটা যখন আমার ইয়েতে রাখছি, আমার জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেছে, একদম রক্ত দিয়ে ভরা। তখন আমার কোনো সেন্স ছিল না, আমি কান্নাকাটি করে আমি হয়ে গেছিলাম। তারপর হচ্ছে ওই কে মানে ওর ফ্রেন্ড আয়সা বলতেছে যে মেহেদি ওঠ, তুই না বলছিস দুপুরে আমার সাথে ভাত খাবি। তো ওই ভাইয়া চিৎকার করার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি ওরে ধরছি, মানে ও যে মারা গেছে আমার এরকম মনেই হয় নাই। আমি ওরে যখন জড়াই ধরছি ওই বেডে, তারপর আমার মানে আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র বাবা বাবা ডাক শিখছে, আরেকটা বাচ্চা বলছে। আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করতো, ও সবসময় বাবাকে বলতো বাবা আমার জন্য ফল নিয়ে আসবা, আমার জন্য লেচু নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। আমার মেয়েরে যদি আমি একটু ধমক দিয়েও কথা বলি না, ওর সাথে সাথে ভিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমারে বকছে, তুমি আমারে এসে বকবা। আবার ও যদি একটু ব্যথা পাইতো সাথে সাথে বলতো বাবা আমি ব্যথা পাইছি। আমি ওরে বললাম আমার মেয়েকে আমি বলে আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে, তুমি কিভাবে যাইতে পারো, তুমি আমার সাথে একটু কথা বলো। ও আমার সাথে কোনো কথা বলে নাই। তারপর আমি ওখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না, আমার সেন্স ছিল না। তারপর ওখান থেকে যখন অনেকক্ষণ ওকে ওই সিজি রুমে রাখা হয়েছিল, তারপর ওখান থেকে হচ্ছে আপনার হয়তো যে ফ্রিজে রাখার জন্য মানে পোস্টমর্টম করবে, পোস্টমর্টম করবে তো ওখানে নিয়ে যায়। আমি বলছি যে আমি সারা রাত ওখানে থাকবো, আমি 2:30 পর্যন্ত
বললাম আমি ওখানে যাব না। ওখানে যে কয়টা লাশ রাখে ওই ফ্রিজে, আমি যতবারই ঢুকায় আমি কারোর বাধা না শুনে আমি খালি ওকে একটাবার দেখার জন্য, একটাবার ধরার জন্য আমি বারবার, আমি একটা মানুষ মারা গেলে আমি ভয় পাইতাম, কিন্তু এই ডর ভয়টা আমার মধ্যে আর ছিল না। আমি দৌড় দিয়ে ওই রুম ঘরে চলে যাইতাম একটাবার ওকে দেখার জন্য। আমি অনেক পাগলামি করছি যে আমাকে ওই রুম ঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন, আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করবো না, আমাকে একটু ওর পাশে থাকতে দেন। ওরে তো কিছুক্ষণ পরে তো জানাজা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন, আমাকে এই পর্যন্ত ওর সাথে একটু থাকতে দেন। তারপর আমার চাচা শ্বশুর, আমার দেবর, আমার বড় ভাই অনেক বোঝানোর পর প্রায় 2:30টার সময় বলতেছে, ভাবি আপনাকে তো অনেক দূর যাইতে হবে, আপনি সেই বিকালে আসছেন, আপনি একটু বাসা যায় একটু রেস্ট নেন, আপনার শরীর তো বন্ধ বেড়ে গেছে রক্তের, আপনি বাসা যায় একটু গোসল করেন। তারপর আমি, আমাকে জোরপূর্বক ওখান থেকে আমার ভাই, আমার দেবর এরা বাসায় পাঠায়। বাসায় যাওয়ার পর যখন আমার মা আমাকে ধরে গোসল করায়, মনে হইতেছে কি আমার গলা জব দেওয়া হয়েছে, এত রক্ত, একটা বাথরুম ভরে গেছিল। তারপর আমার চোখে তো ঘুম নাই, আমার তো ঘুম আসতে পারে না। আমি আমার ভাইকে খালি ফোর্স করি যে ভাইয়া একটু চলো হাসপাতালে গেল, আমি একটু শান্তি পাবো, তুমি একটু চলো। তখন আমি জোরপূর্বক ওদেরকে নিয়ে আমি হাসপাতালে আবার চলে আসি ওর ঘরের সামনে, ওই ঘরের সামনে আমি দাঁড়াইছিলাম। তারপর যখন ওকে বের করা হলো, তখন আমাকে ওই রুম ঘরের মানুষ বলতেছে, এটা আপনাদের বডি না, আপনি এই করেন, আপনি ওয়েট করেন, একটু পরে বের করব। তো আমি তো ওই ঘরের আশেপাশে থেকে সরিনি। আমার হাজবেন্ডের লাশ ওখানে একটা ইয়ের মধ্যে, সিটের মধ্যে শোয়ানো হয়েছে, বের করা হয়েছে, মনে হয় ডিস্টার্ব করে বের করছে। কেন জানি আমার মনে হয়েছে যে ওইটা আমার হাজবেন্ডের লাশ, কারণ ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ওর একটা লোমের কিও আমার চেনা। ও কি হয়েছে, মানে চাদরের নিচে জাস্ট এই বুড়ো আঙুলটা এইভাবে বাইরে বের করা ছিল। তখন আমি বলছি যে আমাদের লাশটা যেহেতু বের করা হয়েছে তাহলে আমাদের দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন। তখন বলতেছে যে না এটা আপনাদের না, এটা অন্য পার্টি, দেখতেছেন না এখানে অন্য মানুষ, মানে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি দূর থেকে শুধু বুড়ো আঙুলটা দেখছি। তখন বলতেছে যে এটা আপনাদের না, বলছি না এটা আমার হাজবেন্ডের লাশ, আপনি মুখ খুলে দেখেন, এটা আমার হাজবেন্ড, আপনি দেখছেন আপনি এটা হাজবেন্ডের লাশ? আমি বলছি না এটা আমার হাজবেন্ডের লাশ, আপনি চেক করে দেখেন, মুখটা খুললেই তো হয়ে যায়। যখন মুখটা খুলে দেখে যে না ওটা আমারই হাজবেন্ডের লাশ, আমি শুধু ওর একটা বুড়ো আঙুল দেখে চিনতে পারছি। তারপর ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার পোস্টমর্টম করবে ওখানে। তো ওখান থেকে আমি নিয়ে আপনার হচ্ছে ওর অফিসে হয়তো একটা জানাজা দিছে, আমাকে ওখানে নিয়ে যায়নি। তো আমি চেষ্টা করছি যতক্ষণ ও ছিল আমি ওর গাড়ির পাশেই থাকার চেষ্টা করছি, কারণ 3 দিন হয়ে গেছে ওর জানা হয়েছে শনিবার, বৃহস্পতিবারের ঘটনা শনিবার ফ্রিজে রাখানো হয়েছিল, ফ্রিজ গাড়িতে রাখানো ছিল। আমি খালি চাইছি ও আমার, আমি ওর কাছে যখন আমাদের বিয়ে হয় ও, ওর অবস্থা তেমন একটা ভালো ছিল না, ও শূন্য পকেটে আমি ওর কাছে গেছি। ওর কাছে বাসর করে আমি একটা জিনিস চাইছি যে দেখো লাল সাথে শাড়িতে আমি তোমার ঘরে আসছি, আমার যেন অন্য কোনো পুরুষ কোলে নিয়ে কবরে না নামায়, আমি তোমার কোলে ওইটা কবরে নামতে চাই। আজকে তুমি কেমনে আমারে ছাইরা যাইতেছো, তুমি আমারেও নিয়ে চলো, আমি তোমার সাথে যাও, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমি যখন হাসপাতালে ওকে পাই, আপনার ইসিজি রুমে তো আমি ওরে কয়েকবার জড়াই ধরছি। ওর বুকে এতটা গুলি ছিল, ছড়া গুলি ছিল, এবার এই যে এদিকে এইদিকে মাথায়, মানে এগুলি ছিল, হাত দিলেই না মানে একদম রক্ত বের হয়ে আসতো। তো তখন বুকে খেয়াল করি
যে আপনার বুট জুতার পায়ের ছাপ অনেকগুলা। ওকে তো শুধুমাত্র ওকে তো প্ল্যান করে মারা হয়েছে, ওকে প্ল্যান করে মারা হয়েছে। এবং ওর জীবনটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর বুকে বুট জুতার গুলিতে বুট জুতা আঘাত পাচ্ছে। ওকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার বাচ্চাদের কথা একটা বার চিন্তা করলো না। এই অবস্থাটা বাচ্চার বাবা, এই সন্তান দুইটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? আমার মেয়ে এখন ফোন করে আমার মেয়ে ব্যথা পেলে বলে যে আম্মু বাবাকে ফোন দাও, আমি বাবার সাথে কথা বলবো। আমার ছোট মেয়েটা আব্বু 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 বলে ডাকে। আমি শুধু উপরওয়ালাকে একটাই বিচার দেই, আমার সন্তানকে যে এতিম করছে, আমার সন্তানকে ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো, তাদের শাস্তি তুমি নিজের হাতে দিও। কারণ দুনিয়াটা 2 দিনের। আমার স্বামী মারা গেছে, আমি মারা যাইতে কতক্ষণ? তুই যে প্ল্যান করে মারছস, তুই যে কালকে বাইচে থাকবি তার গ্যারান্টি কি তোর আছে? কিন্তু আমার স্বামীর হত্যার বিচার আল্লাহ ঠিকই করবে। আমার আমার শ্বশুরও অসুস্থ, উনিও 4 স্ট্রোকের রোগী। আমার বাবাও অসুস্থ, আমার বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। এখন আমার মাথার উপর থেকে ছাদটাই চলে গেছে। আমার হাজবেন্ডের অনেক শখ ছিল যে ও ঢাকায় 1 শতাংশ হইলো ছোট্ট মোট্ট একটা করে ঘর তুলবে, ঢাকায় থাকবে। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলতো যে নিপা তুমি তো অনেক কষ্ট করছো, আমাদের না আর পিছনে ফিরে তাকাইতে হবে না, আমি ভালো কিছু একটা করে দেখাবো। ও সবসময় ও ভয় পাইতো না, ও সব সময় সবকিছুতে ঝাঁপাই পড়তো। রাত্রে 2টার সময় যদি শুনতো যে কোথাও আগুন লাগছে, 3টার সময় কোথাও যদি শুনতো কোথাও কিছু হয়েছে, ও এত রাতে চলে যাইতো। ওর নিজের জীবন নিয়ে কখনো ভাবতো না। ওর অনেক সাহস ছিল। আমি কাঁদতাম, একটুতেই কাঁদে ফেলতাম। তখন আমার বলতো যে তোমার তো এত নরম হলে চলবে না, তোমার শক্ত হইতে হবে। সবসময় ও আমাকে এগুলা বলতো যে তোমাকে শক্ত হইতে হবে। আমার আমার বড় মেয়েটাকে নিয়ে ওর বাবা অনেক স্বপ্ন দেখছে যে আমার বড় মেয়েটা, এই যে আমার জানুয়ারিতে স্কুলে ভর্তি করানোর কথা ছিল। ও বলছে যে নিপা, যেহেতু আমার অনেক জায়গায় পরিচিত আছে, চেনা জানা আছে, আমার মেয়েটাকে ঢাকায় সবচেয়ে বড় স্কুলে ভর্তি করাবো, ওকে আমি ডাক্তার বানাবো। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকতো, সবসময় বলতো এর জন্য আমার মেয়েকে ডাক্তার হইতে হবে। আমি বলতাম যে না, ডাক্তার না, আমি মাদ্রাসায় পড়াবো। বলছে যে না, আমার মেয়ে তো 2টা, বড় মেয়েটাকে আমি ডাক্তার বানাবো আর ছোট মেয়েটাকে তুমি তোমার মতো করে গড়ে তোলো। এর জন্য আমরা ভাগ করে নিয়েছিলাম যে বড় মেয়ে ডাক্তার হবে, ছোট মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো। এখন আমার পক্ষে তো আর সেটা সম্ভব না, কারণ ওর বাবার অনেক চেনা জানা ছিল, অনেক ভালো জায়গায় পরিচিত ছিল, সেটা কি আমি পারবো? তবে আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি। আপনারা দোয়া করবেন যেন আমার মেয়ে দুটার হাত আমি শক্ত করে ধরতে পারি, কারণ আমার বাঁচার একমাত্র সম্বল ওই মেয়ে 2টা। আমিও বাঁচতে চাই না। আমার মেয়ে 2টারে যদি আমি কোনো মতন একটা ব্যবস্থা করতে পারি, আমার আর বাঁচার আশা নাই। আমার সংসারের খুব শখ ছিল, আমি এই কালে না ওই কালে যে আমি ওর সাথে সংসার করতে চাই।
আমার আর কিছু বলার নাই।